এই জনগণ কোথায়? আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো নেটওয়ার্ক একটু স্লো। আবার কি শুরু করেছেন? হ্যাঁ, আবার শুরু করছি, একটু দ্রুত চলে আসো। আজকে সারাদিন এইদিকে ঢাকায় প্রচুর ঝড় হয়েছে। তোমাদের ওইদিকে ঝড় হয় নাই আজকে? আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হয়েছে, এই জন্যে নেটওয়ার্ক একটু স্লো প্রবলেম করতেছে। একটু দ্রুত চলে আসো সবাই, আমরা আবার শুরু করে দিব। একটু দ্রুত কামব্যাক করো, আমরা আবার শুরু করে দিব। দাদা আজ সারা রাত জটিল সংখ্যার ক্লাস নেন? না, আজকে সারা রাত ক্লাস নেওয়া যাবে না, আমার 9টার মধ্যে একটু কাজ আছে, বেরোইতে হবে। 9টার আগে মানে আমি 8:30টার মধ্যে ক্লাস শেষ করে দেবো। আজকে 9টার সময় বাইরে যেতে হবে। আজকে নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক একটু খারাপ, ওয়াইফাইও কাজ করতেছে না আজকে ভালো মতো। আজকে দুপুর থেকেই নেটওয়ার্ক খারাপ। ওকে, একটু দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, আমরা ক্লাসটা আবার স্টার্ট করে দিব। একটু দ্রুত চলে আসো সবাই, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। মানুষজন কোথায়? এখনো তো সবাই আসে নাই। দ্রুত 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 দ্রুত। ঠিক আছে, ওকে দাদা, আমরা কি এখন মেন বইয়ের পাশাপাশি আর কোনো গাইড কিনবো? আপাতত দরকার নাই, তবে চাইলে টেস্ট পেপার কিনে নিতে পারো, পাঞ্জিরি টেস্ট পেপার, অথবা রয়্যাল গাইড নিতে পারো, ভালো রয়্যাল গাইড। চাইলে রয়্যাল গাইড কিনতে পারো, রয়্যাল গাইড ভালো। হ্যাঁ দেখো, আমরা আবার এটা শুরু করতেছি। এই যে তোমাকে বলছে Z1/Z2 এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে। Z1/Z2 এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে আমি প্রথমে সূত্র দিয়ে দেখাচ্ছি। তুমি সূত্র দিয়ে কি লিখতে পারো? মডুলাস অফ Z1/Z2 মানে আলাদা করে মডুলাস অফ Z1 ডিভাইড বাই মডুলাস অফ Z2 ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। আর্গুমেন্ট অফ Z1/Z2 মানে কি? আর্গুমেন্ট অফ Z1/Z2 মানে হচ্ছে, সূত্র কি দেখছি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, তাই তো? এখন তুমি যদি Z1 এর আর্গুমেন্ট বের করো, এটা চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগের বিন্দুর আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x মডুলাস অফ y/x, y এর মান -4, x এর মান 3। তারপরে সূত্রের মাইনাস Z2 এর আর্গুমেন্ট, Z2 প্রথম চতুর্ভাগে আছে, এটার আর্গুমেন্ট পজিটিভ, তো প্লাস প্লাস বলতে সূত্রের মাইনাস, তারপরে সামনে তো আর প্লাস দেওয়া লাগে না, tan ইনভার্স মডুলাস অফ y/x, tan ইনভার্স মডুলাস অফ y/x। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? এখন এই মডুলাসের মধ্যে মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই মডুলাসের মধ্যে মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কাজে এটা পরের লাইনে প্লাস লিখে দিতে পারো। মডুলাসের মধ্যে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে? 4/3। আর এখানে মডুলাসের মধ্যে প্লাস থাকলে তো প্লাসই আছে, তুমি এইভাবে লিখতে পারো 5/4, শেষ। এখানেই অ্যান্সার, এটাই অ্যান্সার। অথবা তুমি ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করে দিতে পারো, ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করে দিতে পারো। তুমি চাইলে অ্যান্সারটা ক্যালকুলেটরে বসে দশমিকেও দিতে পারো, অথবা এখানে এইভাবে রেখে দিলেও হবে। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? আচ্ছা অ্যান্সারটা বের করে বলো তো কত আসে। মাইনাস tan ইনভার্স 4/3 মাইনাস tan ইনভার্স 5/4, এটার আর্গুমেন্ট মাইনাস, এটার আর্গুমেন্ট প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। ওকে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। -104.47, ঠিক আছে। এটা অ্যান্সার দশমিকে দিলেও হবে, এখানে রেখে দিলে হবে, -104.47 ডিগ্রি, -104.47 ডিগ্রি, ভেরি গুড। ওকে, -104.47 ডিগ্রি। এখন এটা আমরা সূত্র দিয়ে করলাম। আমরা যদি সূত্র দিয়ে না করি কিভাবে করব? দেখো, সূত্র দিয়ে না করে করার বুদ্ধি। আচ্ছা সেম এটা একইভাবে, এটা বাড়ির কাজ করবা নিজেরা, তুমি সূত্র দিয়েও করতে পারো, সূত্র ছাড়াও করতে পারো। এটা বাড়ির কাজ করবা কিভাবে দেখো, এটা দেখাই দিই। এই যে Z1/Z2, Z1 বার ডিভাইড বাই Z2 বার, এটা কি হবে? সেম একইভাবে মডুলাস অফ Z1 বার ডিভাইড বাই Z2 বার ইকুয়ালস টু কি হবে? মডুলাস অফ, আলাদা করে মডুলাস অফ Z1 বার ডিভাইড বাই মডুলাস অফ Z2 বার ইকুয়ালস টু, তুমি আগে Z1 এবং Z2 বার বের করো। এই যে এটা যদি Z1 হয়, Z1 বার কি হবে? 3 + 4i, আর Z2 বার কি হবে? 4 - 5i। এখন এখান থেকে তুমি সূত্র বসে এটা অ্যান্সার বের করবা, অ্যান্সার দেখবা সেমই আসবে।
কারণ মডুলাস জটিল সংখ্যার মডুলাস এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সেম। একইভাবে তুমি আর্গুমেন্ট বের করবা, মডুলাসের বার দিবা, এখানে বার দিবা, এখানে বার দিবা, তারপরে এটার আর্গুমেন্ট বের করবা মাইনাস এটার আর্গুমেন্ট। একইভাবে 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 এটা বাড়ির কাজ থাকবে। এই যে 5 নাম্বারটা একই পদ্ধতিতে বাড়ির কাজ করবা, একই পদ্ধতিতে বাড়ির কাজ করবা। আমি এইটার সেকেন্ড পদ্ধতি দেখাবো এখন। 5 নাম্বারটা একই পদ্ধতিতে বাড়ির কাজ করবা। তবে একটা জিনিস তোমরা মনে রাখবা, জটিল সংখ্যার আর্গুমেন্ট মডুলাস যত, তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসও ততই হয়। এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, এমসিকিউতে দিতে পারে। কোন একটা জটিল সংখ্যার মডুলাস যত, তার অনুবন্ধী সংখ্যার মডুলাসও ততই। কেন ভাইয়া? কারণ ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে x প্লাস iy, তার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? x মাইনাস iy, তাই না? তাহলে তুমি যদি এটার মডুলাস বের করো, এটার মডুলাস হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি যদি এটার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস বের করো, এটাও হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। দেখো, একটা জটিল সংখ্যার মডুলাস যত, তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসও ততই হবে। কারণ এখানে মাঝখানে যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, স্কোয়ার করলে তো আবার সেটা প্লাসই হয়ে যাবে। বুঝতে পারছো? যে কোনো একটা জটিল সংখ্যার মডুলাস এবং ওই সংখ্যার অনুবন্ধী জটিলের মডুলাস সবসময় সমান, সবসময় সমান। ওকে, বোঝা গেল? ওকে, হ্যাঁ মনে রাখো। ঠিক আছে, এরপরে যে এটার নতুন একটা পদ্ধতি শিখবো। কি পদ্ধতি? দেখো, নতুন পদ্ধতি শিখবো। নতুন পদ্ধতিটা কি? এই যে z1/z2, এটা কত নাম্বার? 4 নাম্বার। সূত্র ছাড়া কিভাবে করব? 3 মাইনাস, আচ্ছা এইভাবে লিখে আগে, z1/z2 ইকুয়ালস টু 3 মাইনাস 4i ডিভাইডেড বাই 4 প্লাস 5i। ঠিক আছে, সবাই লিখো। এই পদ্ধতিটা সুন্দর পদ্ধতি। দেখো, এখন এটা সূত্র ইউজ করা ছাড়া আমরা যদি ডিরেক্ট করতে চাই, ডিরেক্ট করার বুদ্ধি হচ্ছে নিচেরটার হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। আমি আবার বলতেছি, যখন এরকম ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ যখন থাকবে, এটাকে জেনারেল ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে হরের মানে নিচেরটার অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। হরের অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। দেখো, হরে আছে 4 প্লাস 5i, এটার অনুবন্ধী জটিল কি হবে? 4 মাইনাস 5i। হরের অনুবন্ধী জটিল রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দাও, উপরে নিচে গুণ করে দাও। দেখো, হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিছি। এখন তুমি ক্যালকুলেশন করো, নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে হবে গুণ করে দাও, 3 4 12 মাইনাস 3 5 15i। এই গুণটা তো একটু আগেও করছিলাম, মনে আছে? মাইনাস 4 4 16। আচ্ছা, এটা তো প্লাস, ওয়েট আমি কি ভুল লিখছি? না, ভুল লিখি নাই। উপরে তো অনুবন্ধী দিয়ে গুণ করবো। হ্যাঁ, দেখো, 3 4 12 মাইনাস 3 5 15i মাইনাস 4 4 16i মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20i স্কোয়ার। দেখো কি করতেছি আমি? সিম্পলি গুণ করে দিছি। নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা সবসময় এরকম ভগ্নাংশ আকারে থাকলে, যদি তুমি জেনারেল ফরম্যাটে নিতে চাও, নিচের সংখ্যাটার মানে হরের অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। এখন হরের অনুবন্ধী জটিল দিয়ে উপরে নিচে গুণ করলে কি সুবিধাটা হয়? দেখো, নিচে কি হয়েছে? নিচে দেখো, সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4k স্কোয়ার করলে কি হবে? 16। দেখো, 4k স্কোয়ার করলে হবে 16 মাইনাস এটা হবে 25i স্কোয়ার, 5 5 25, 16 মাইনাস 5 5 25i স্কোয়ার, 16 মাইনাস 5 5 25i স্কোয়ার। আচ্ছা ভাইয়া, আই স্কোয়ারের মান জানি কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1, আমরা সবাই জানি। তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস 25 হয়ে যাবে না? আই স্কোয়ারের মান যেহেতু -1,
মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 25 হয়ে যাবে। আচ্ছা নিচেরটা কাজ শেষ। দেখো 16 25 41, নিচে কত আসছে, নিচে আসছে 16 25 16 আর 25 করলে কত 41। এখন ভাইয়া এই যে এখানে যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের মান কত -1, আই স্কোয়ার দিয়ে গুণ করে দিলে প্লাসে মাইনাসে -20 হয়ে যাবে না, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -20 হয়ে যাবে। এইখানে -15 -16 কত হবে বলো তো, আমি একবারে নিচে লিখে ফেলি। দেখো 12 আর 20 কাটাকাটি কি হবে -8 থাকবে না, 12 আর -20 কাটাকাটি করলে কত থাকবে -8 থাকবে। আর এইখানে -15i -16i কত থাকবে -31i থাকবে না, -31i থাকবে। আমি কি ঠিকঠাক করতেছি? তোমরা বললো আমি ভুল করলে, আমিও তো ভুল করতে পারি, আমাকে বললো যে ঠিকঠাক করতেছি কিনা। আচ্ছা তাইলে এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়, এটাকে কিভাবে লেখা যায় না, -8 -8/41 মাইনাস, আচ্ছা আমি বাম পাশে লিখে দেখো এটাকে কি লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় -8/41 -31/41i, এইভাবে লেখা যায়। এই যে দেখো জেনারেল ফরম্যাটে চলে আসছে, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। খেয়াল করে দেখো, এই যে আগে ভগ্নাংশ আকারে ছিল, এইভাবে ভগ্নাংশ আকারে থাকলে তো তুমি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে পারবে না। দুইটা জটিল সংখ্যা যখন এইভাবে ভাগ আকারে থাকবে তখন তুমি কি এখান থেকে বলতে পারবা কোনটা এক্স এবং কোনটা ওয়াই? না। তুমি যদি নিচেরটার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা, মানে হরের অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করে দাও, উপরে নিচে যদি গুণ করে দাও তাহলে দেখো এই যে এখন এইখানে লাস্টে দেখো এই যে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে নিচেরটা বাস্তব সংখ্যা হয়ে গেছে। তুমি কোনো একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করে দিলে সবসময় নিচেরটা বাস্তব সংখ্যা হয়ে যাবে। মনে রাখবা, যে কোনো জটিল সংখ্যাকে তার অনুবন্ধী জটিল দিয়ে গুণ করে দিলে সেটা বাস্তব সংখ্যা হয়ে যায়। কি হয়ে যায়? বাস্তব সংখ্যা হয়ে যায়। এই যে বাস্তব সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন তো আমি বাস্তব সংখ্যাটাকে আলাদা করে ফেলতে পারি এইভাবে। আমি লিখলাম -8/41 -31/41। এই যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন যদি আমি এখান থেকে কি বের করি, এখন যদি আমি এখান থেকে দেখো মডুলাস বের করি, এই যে মডুলাস অফ z1/z2, মডুলাস অফ z1/z2 কি হবে রুট ওভার অফ এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, x1 x স্কয়ার প্লাস y স্কয়ার, স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। 8/41 স্কয়ার, স্কয়ার করলে তো সব প্লাস হয়ে যাবে, মাইনাস লেখার দরকার নাই। বলো তো কত আসে, আমাকে এটা বের করে বলো তো কত আসে, এটা মুছে দেই। বের করে বলো তো আগেরটা সমান আসে কিনা, আগে কত আসছিল বের করে বলো, আগেরটা আসে কিনা বের করে বলো। আগে কত আসছিল, আগেরটার অ্যান্সার কত আসছিল জানি, আমি একটু চেক করে দেখি, দাঁড়াও। আগেরটার অ্যান্সার কত আসছিল জানি, আগেরটার অ্যান্সার আসছিল 5/√41। বলো তো সেম আসে কিনা, 5/√41 আসে কিনা বলো তো, 5/√41 আসে কিনা বলো, 5/√41 আসে কিনা বলো, 5/√41 কি আসে? আমরা যে একটু আগে সূত্র ইউজ করে করছিলাম, আমরা সূত্র দিয়ে করছিলাম, অ্যান্সার আসছিল 5/√41। তো আমরা এখন এইভাবে করতেছি, অ্যান্সার কি আসবে 5/√41। হ্যাঁ ভেরি গুড, তোমার যেইভাবে ভালো লাগে তুমি সেইভাবে করবা, বুঝতে পারছো? তোমার যেই পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে করবা। এখন আর্গুমেন্ট, এখন আমি এখান থেকে যে আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট কি হবে বলো তো, আর্গুমেন্ট অফ z1/z2 কি হবে? এটা কোন চতুর্ভাগের বিন্দু বলো তো দেখি, আমাকে বলো তো এটা কোন চতুর্ভাগের বিন্দু? এই যে z1/z2 যে বের করছি, এটা কোন চতুর্ভাগে? দেখো বাস্তব অংশও নেগেটিভ, কাল্পনিক অংশও নেগেটিভ, বাস্তব অংশও নেগেটিভ, কাল্পনিক অংশও নেগেটিভ। ভাইয়া এটা হচ্ছে কোন চতুর্ভাগের বিন্দু? এইটা তৃতীয় চতুর্ভাগের বিন্দু। তৃতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x, -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y। y এর মান হচ্ছে -31/41, -31/41, আর x এর মান হচ্ছে -8/41, -8/41।
41 41 কাটা, 41 41 কাটাকাটি থাকবে প্লাস টেন ইনভার্স, মডুলাসের ভিতর সব প্লাস হয়ে যাবে 31/8, 31/8, 31/8। বলো বুঝছো কিনা? মডুলাসের মধ্যে সব মাইনাস কাটাকাটি হয়ে প্লাস হয়ে যাবে, 41 41 কাটাকাটি মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 31/8। বলো বুঝতে পেরেছো কিনা? সুন্দর না? সুন্দর না ম্যাথটা? তো এখন একইভাবে এটা বাড়ির কাজ করবা। এখানে Z1 বার Z2 বার তো কোনো সমস্যা না। Z1/Z2 তুমি যদি পারো তাহলে Z1 বার ডিভাইড বাই Z2 বার কোনো বিষয়, খালি এই মাঝখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, বাকি সব সেম। এই পদ্ধতিতে করলে কি করবা? নিচেরটার বিপরীত রাশি বা অনুবন্ধী রাশি দ্বারা, নিচের জটিল সংখ্যার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। কেন 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 এই কাজ কেন করতেছি? কারণ কোনো একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী জটিল দিয়ে গুণ করে দিলে সেটা বাস্তব সংখ্যা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় বাস্তব সংখ্যা, সেটা হয়ে যায় বাস্তব সংখ্যা। বুঝছো? ভেরি গুড। এখন যদি আমি বলি এইটা বাড়ির কাজ করতে, এই যে এই যে এই যে দেখো, যেটা গত ক্লাসে বাকি ছিল, এই যে দেখো, এটা বাড়ির কাজ করলে দেখো 5 - i ডিভাইডেড বাই 2 - 3i পারবা। এখন এটার মডুলাস এবং আর্গুমেন্ট গত ক্লাসে যেটা বাকি ছিল 9 নাম্বার, এখন পারা যাবে? দেখো এই যে এখন কি পারা যাবে? 5 - 3i সরি 5 - i ডিভাইডেড বাই 2 - 3i। চলো এটা করি, চলো এটা আমরা করি, তোমরাও করো আমিও করি, তোমরাও করো আমিও করি, দেখি কে আগে মিলাইতে পারে। 5 - i 2 - 3i, চলো করি, চলো করি। 5 - i, প্রশ্নটা কি ছিল? 5 - i 2 - 3i, 5 - i 2 - 3i। চলো আমরা সূত্র না ইউজ করে, সূত্র ছাড়া মাত্র যে জিনিসটা শিখছি এটা দিয়ে করি। 2 - 3, 5 - i 2 - 3, সূত্র ছাড়া, সূত্র ছাড়া করি দেখি। নিচেরটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ, 2 + 2 - 3i। দেখো নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করো, 2 - 3i 2 + 3i। উপরে কি হবে? 5 - i 2 + 3i। দেখো নিচেরটার মানে হরের বিপরীত রাশি বা অনুবন্ধী জটিল যেটাকে আমরা বলি, অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করো, a² - b², a² - b², উপরে হবে 5 × 2 = 10 প্লাস 3 × 5 = 15i মাইনাস 2 × 1 = 2i, তারপর প্লাসে মাইনাসে -3i², প্লাসে মাইনাসে -3i², প্লাসে মাইনাসে -3i²। ঠিক আছে? দেখো এরপরে কি করব? নিচে 2² মানে 4 -9i², 10, এখানে হবে প্লাস 39 মাইনাস 3i² মানে মাইনাসে মাইনাসে প্লাস 3। দেখো 15 থেকে 2i চলে গেলে থাকবে 13i -3i², i² এর মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস 3। এখানে i² এর মান হচ্ছে -1, মাইনাসে 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 প্লাস 9, মাইনাসে মাইনাসে প্লাস 9, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে? উপরে হবে 13 + 13i, নিচে হবে 13। বাহ, দেখো দেখো দেখো, এমন মজা হয় না। কি সুন্দর ফরম্যাট, দেখতেই তো ভালো লাগতেছে। 13 দিয়ে ভাগ করে দাও, কি সুন্দর ফরম্যাট। অর্থাৎ এইটা যে কথা এইটা একই কথা। এই যে দেখো কি মজা, 5 - i ডিভাইড বাই 2 - 3i, এই জটিল সংখ্যাটা যে কথা এইটা একই কথা। এখন যদি মডুলাস এবং আর্গুমেন্ট বের করি, এইটার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে? লিখবা মডুলাস আর ইকুয়ালস টু কি হবে? 1² + 1², x এর সহগ 1, y এর সহগ 1, মডুলাস হচ্ছে √2, আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগের বিন্দু, tan ইনভার্স মডুলাস অফ y/x 1/1, 1/1, tan ইনভার্স 1/1 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি বা π/4, 45 ডিগ্রি বা π/4। দেখো কত সুন্দর ম্যাথ, ম্যাথ তো করতেই ভালো লাগে, এরকম ম্যাথ দেখলেই ভালো লাগে, তাই না? ওকে ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। দেখো কত সুন্দর ম্যাথ। তুমি আগে ম্যাথগুলো বোঝো, এই ম্যাথগুলো তুমি যদি বুঝে যাও সারা জীবনেও ভুলবা না। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি একবার পড়বা একবার ভুলবা,
কিন্তু ম্যাথ যদি একবার এগুলো বুঝে যাও, এই যে আই দিয়ে গুণ করলে একটা সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এখন তোমাকে যদি আমি এটা মানে বলি যে তুমি এটা ভুলে যাও, আমি তোমাকে বললাম যে তোমাকে 100 টাকা দিলাম, তুমি এটা ভুলে যাও, জীবনে তুমি ভুলতে পারবে না। যারা কি বলে বেসিক সহ বুঝছো যে আই দিয়ে গুণ করা মানে একটা জটিল সংখ্যা, আই দ্বারা গুণ করা মানে একটা সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরানো, তুমি চাইলেও এটা এই জীবনে আর ভুলতে পারবে না। তুমি চাইলেও এটা এই জীবনে আর ভুলতে পারবা না। বুঝছো কত সহজ? আচ্ছা, পারা যাবে এখন? আচ্ছা, ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, ওকে। দেখো তাইলে এখন এটা গেল। তাহলে শোনো, আজকে ক্লাসে কি কি পড়াইলাম? দুটো জটিল সংখ্যা। দেখো, আচ্ছা ওয়েট, আমি এখন বাড়ির কাজ দিব, দাঁড়াও। এগুলো তো সব আমি করে দিছি, এগুলো তো আমি সব করে দিছি, এখন বাড়ির কাজ দিব। বাড়ির কাজ, দাঁড়াও ওয়েট, আমি এগুলো মুছতেছি। বাড়ির কাজ দিব, ওয়েট, বাড়ির কাজ দিব। এই যে এখানে 5টা ভ্যালু চাওয়া হয়েছে, z1 প্লাস z2, এটার মডুলাস এবং আর্গুমেন্ট z1 z2, z1 বার ইন্টু z1 z2 বার, z1 বাই z2, z1 বার ডিভাইডেড বাই z2। এইখানে এই যে z1 এর মান এইটা এবং এইটা নিয়ে এটা করবা, এটা তো আমি করেই দিলাম। z1 এর মান 3 মাইনাস 4i এবং 5 প্লাস 4i, এই দুটা নিয়ে এই 5টার মান বের করবা, 5টার মডুলাসও বের করবা, আর্গুমেন্টও বের করবা। এবং z1 আমি বানিয়ে দিব, ধরো z1 ইকুয়ালস টু 2 প্লাস 3i আর z2 ইকুয়ালস টু কি দিব, 3 মাইনাস 4i, এই দুইটা নিয়ে এই 5টার মান বের করবা। দেখো এইখানে একটা প্রশ্ন তো আছেই, z1 এবং z2 এর মান এই দুইটার জন্য এই 5টার ভ্যালু বের করবা, মডুলাসও বের করবা, আর্গুমেন্ট বের করবা। এবং z1 এবং z2 এই দুইটা নিয়ে এই 5টার মান বের করবা। বাড়ির কাজে আমি আজকে এইগুলো দেখতে চাই, হ্যান্ড নোটের সাথে এইগুলো আমি দেখতে চাই যে z1 এবং z2 এই দুইটা মানের জন্য এই 5টার মানই বের করবা, এই 5টার মানই বের করবা। এবং কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে পোস্ট দিবা, কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে পোস্ট দিবা। আমাদের এই গ্রুপটাই ডিসকাশন গ্রুপ, কারণ আমি সকল কিছু গ্রুপে, আমার নেওয়া সকল কিছু গ্রুপের প্রথম পোস্টে, অ্যানাউন্সমেন্টে বা ফিচারে সুন্দর করে সাজিয়ে রাখি। কাজেই গ্রুপের কোনো কিছু খুঁজে পাইতে কারো কোনো প্রবলেম ফেস করতে হবে না। কাজেই আমাদের ডিসকাশন গ্রুপ বলো, সমস্ত কিছু এই গ্রুপটাই। আলাদা গ্রুপ করলে অনেক সময় অ্যাক্টিভ থাকা হয় না, বাট একটাই গ্রুপ, এখানেই সমস্ত প্রবলেম ডিসকাশন, এখানেই সমস্ত কিছু, এখানেই ক্লাস, সব কিছু সিরিয়াল হয়, সুন্দর মতো সাজানো পাবা। ওকে ওকে ভাইয়া, বাড়ির কাজ দিবেন? আমি তো বাড়িতে নাই, মেসে থাকি, আমি কি করব? তোমার জন্য মেসের কাজ দিব, কোনো সমস্যা নাই। বাড়ির কাজও দিব, মেসের কাজও দিব, হোস্টেলের কাজও দিব, রাস্তার কাজও দিব, ঘরের কাজও দিব, উঠানের কাজ, বাইরে মানে একদম পরিবেশ কাজ দিয়ে দিব, সকল কাজ দিয়ে দিব। ওকে ঠিক আছে। এই যে দেখো, এই z1 এবং z2 এই দুটার জন্য তো এই মানগুলো বের করবাই, সাথে এই দুটার জন্য বের করবা। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করেই দিলাম, এটা তো আমি করেই দিলাম। এখন দেখো, এই যে একটা প্রশ্ন, এইটার পরম মান কত? পরম মান মানেই মডুলাস, 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i। পরম মান মানেই মডুলাস, মডুলাসের বাংলায় হচ্ছে পরম মান, তোমরা তো জানো মডুলাসের বাংলায় হচ্ছে পরম মান। ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, অথচ কত সহজ দেখো, অথচ কত সহজ দেখো, কত সহজ দেখো, কত সহজ দেখো। দাদা সূত্র দিয়ে করলে -45 ডিগ্রি হয়, কাহিনী বুঝলাম না, কোনটা কোনটা সূত্র দিয়ে করলে -45 হয়? 1 প্লাস, না না -45 হবে না, তাহলে তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এটা অবশ্যই প্রথম চতুর্ভাগের বিন্দু, এটা অবশ্যই প্রথম চতুর্ভাগের বিন্দু। দেখো আমি কি ভুল করছি ক্যালকুলেশনে? ক্যালকুলেশন তো ঠিক আছে, আমি কি ক্যালকুলেশনে কোনো ভুল করছি? মনে হয় না, এখানে ক্যালকুলেশনে কোনো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, 1 প্লাস, এটা প্রথম চতুর্ভাগের বিন্দু, এটা কখনোই কখনোই -45 হইতে পারে না। তুমি সূত্র দিয়ে করো আর যা দিয়ে করো, ভুল করছো, ভুল করছো। আচ্ছা, যদি সূত্র দিয়ে নেগেটিভও আসে, লাস্টে বলে দিতে হবে প্রথম চতুর্ভাগে অবশ্যই উত্তর পজিটিভ। শোনো, উত্তর যদি নেগেটিভও আসে, লাস্টে বলে দিতে হবে প্রথম চতুর্ভাগে কি পজিটিভ। কারণ কি, তুমি যখন z1 মানে z2 করতেছো, উত্তর যদি নেগেটিভও আসে, ধরো সূত্র দিয়ে তুমি যদি করো, সূত্র দিয়ে ধরো করলা, উত্তর চলে আসো নেগেটিভ। জিনিসটা হয় কি, ধরো তুমি বড় থেকে ছোট,
তুমি যখন বড় থেকে ছোট বিয়োগ করবা তখন অ্যান্সারটা পজিটিভ, আর যখন ছোট থেকে বড় বিয়োগ করে দিবা তখন অ্যান্সারটা নেগেটিভ, তাই তো? বাট তুমি লাস্টে চেক করে দেখবা যে অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে, মানে অ্যান্সারটা কি বলে, জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে ক্লকওয়াইজ, উত্তর নেগেটিভ। এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছি। আর তুমি সবসময় প্রেফার করবা এইটা, এই যে এই পদ্ধতি, ভাগ আকারে থাকলে সূত্র দিয়ে করার চাইতে এইটা, মানে এটা দিয়ে চিহ্নের কোনো ঝামেলা নাই। আমি এই জিনিসটা পরে বলতাম, আজকে ক্লাসে তোমরা যখন প্রবলেমটা ফেস করবা তখন আমি এটা বলে দিতাম যে সূত্র দিয়ে করতে পারলে, আর্গুমেন্টের সূত্র দিয়ে করতে গেলে তুমি যখন ছোট থেকে বড় মাইনাস হয়ে যাবে তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বাট চিহ্ন কারেকশনটা কেমনে করবা, প্রথম চতুর্ভাগে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় নেগেটিভ, চতুর্থ নেগেটিভ। বাট তুমি যদি এই সূত্র দিয়ে করো, এইটা দিয়ে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, তাহলে এইটা সর্বজন স্বীকৃত, মানে এটাতে কোনো ঝামেলা হবে না। নিচেরটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে তুমি যে প্রসেসটা দিয়ে করবা এইটা একদম জাস্ট পারফেক্ট, এইটাতে কোনো ঝামেলার কাহিনী নাই। এই জন্য আমরা এইটা সবসময় প্রেফার করব। যেমন দেখো, তোমাকে বলছে এইটার মডুলাস বের করো, তো কি করব, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। দেখো, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দাও, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ। আমাকে অ্যান্সার বলো, আমাকে অ্যান্সার বলো, কত আসে অ্যান্সার বলো, অ্যান্সার বলো। দেখো এটার পরম মান, এই শুধু পরম মান চাইছে, আর্গুমেন্ট চাই নাই, আর্গুমেন্ট চাই না। কি করব, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে, নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস আই, নিচেরটার বিপরীত চিহ্ন মানে 1 প্লাস আই, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিব। এটা সর্বজন স্বীকৃত পদ্ধতি। পরম মান চাইলেই, এরকম ভগ্নাংশ থাকলেই কি করবা, নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। দেখো উপরে নিচে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 প্লাস আই 1 মাইনাস আই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার, আর উপরে হবে 1 প্লাস আই হোল স্কয়ার, 1 প্লাস আই হোল স্কয়ার। এখন কি হবে, 1 কে স্কয়ার করলে 1, আই স্কয়ারের ভ্যালু -1, মাইনাসে মাইনাসে +1, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আই স্কয়ারের মান হচ্ছে -1, এটা +1, কাটাকাটি থাকবে 2i ডিভাইড বাই 2, কাটাকাটি করলে শুধু i, অর্থাৎ এই জটিল সংখ্যাটা যে কথা শুধু i একই কথা, এই জটিল সংখ্যাটা যে কথা শুধু i একই কথা। আই স্কয়ারের মান -1, -1 +1 এ কাটাকাটি থাকবে 2i বাই 2i। তাহলে এটার মডুলাস কত, এটার মডুলাস কত, এটার মডুলাস হচ্ছে √1 স্কয়ার প্লাস 0 মানে 1, মানে এটাকে তো এইভাবে লেখা যায় 0 প্লাস আই, তাহলে এভাবে √0 স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1, শেষ। মডুলাস হচ্ছে 1। আর যদি আমি তোমাকে বলতাম আর্গুমেন্ট কত, এটার আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি, শুধু i এর আর্গুমেন্ট 90 ডিগ্রি বা π/2। কত সহজ জিনিস বুঝছো, কত সহজ জিনিস বুঝতে পেরেছো, কত সহজ জিনিস। ম্যাথ বুঝে করলে তোমার কাছে ম্যাথের মতো সহজ আর কিছু মনে হবেই না, আই গ্যারান্টি। তুমি যদি ম্যাথ বুঝে করো তোমার কাছে সবচাইতে সহজ সাবজেক্ট মনে হবে ম্যাথ, এটা সত্য কথা, এটা পরম সত্য কথা। এইটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 আসছে আমাদের সময়, আমরা কিন্তু 15-16 ব্যাচ। আমি, তোমাদের অপার ভাই, চিন্ময় দা, তারপর আর কে আছে, ইমরান মুস্তফা, আমরা সবাই 15-16 ব্যাচ। এটা আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল। দেখো কি বলছে, এটার মডুলাস চলো বের করি। এটার মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই চাইছে। আর্গুমেন্ট ইকুয়ালস টু 90 ডিগ্রি বলে দিলে কি হবে, হ্যাঁ ডিরেক্ট বলে দিলেই হবে, অক্ষের উপর থাকলে ডিরেক্ট বলে দিলেই হবে। দেখো এটার মডুলাস বের করব, এটার মডুলাস বের করব এবং আর্গুমেন্ট বের করব। তো প্রথমে দেখো কি করব, 1 মাইনাস এখানে আই, আগে এটাকে লসাগু করো। দেখো এখানে তো প্রথমেই তুমি অনুবন্ধী দ্বারা গুণ বিয়োগ কেমনে করবা, আগে তো এখানে দেখো কি একটা ফরম্যাট আছে, এখানে তো অনুবন্ধী দ্বারা গুণ করার, উপরে নিচে গুণ করার কোনো সুযোগ নাই, কারণ এখানে একটা ফরম্যাট আছে, একটা এলোমেলো ফরম্যাট। এটাকে আগে আমরা সুন্দর করি, এইটাকে লসাগু করি, এই যে এটুক, এই যে এটুককে লসাগু করি। চলো 1 প্লাস আই, এটাকে লসাগু করি,
কি হবে 1 প্লাস আই মাইনাস 1, লসাগু করতেছি, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা কি হবে 1 মাইনাস, নিচেরটা উপরে উঠে যাবে, নিচেরটা কোথায় উঠে যাবে উপরে উঠে যাবে, খেয়াল করে দেখো এই যে নিচেরটা উপরে উঠে যাবে, কি হবে খেয়াল করে দেখো এই যে এখানে 1 1 কাটা, এটা যদি উল্টায় দিয়ে উপরে উঠে যাবে, তাহলে হবে i ইন্টু 1 প্লাস আই, আর নিচে থাকবে শুধু আই, নিচে থাকবে শুধু আই, দেখো নিচে থাকবে শুধু আই, খেয়াল করে দেখো এটা দিয়ে লসাগু করে দিচ্ছি 1 প্লাস আই, তাহলে এখানে হবে 1 প্লাস আই মাইনাস 1, এই 1 1 কাটা এটা উপরে উঠে যাবে, আর এই আই থাকবে নিচে থাকবে আই, তো এখন এই আই আই কেটে দাও, আই আই কাটা কি থাকবে 1 মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস আই, 1 1 কাটা মাইনাস আই, দেখো কি সুন্দর ঘটনা। এই পুরাটা যে কথা এইটাকে সরলীকরণ করলে উত্তর আসে মাইনাস আই। এখন মাইনাস আই এর মডুলাস আর্গুমেন্ট বের করা তো খুবই সহজ, মাইনাস আই এর মডুলাস হচ্ছে 1 রুট ওভার অফ মাইনাস 1 স্কয়ার 1, আর্গুমেন্ট কি মাইনাস আই কোথায় আছে, এই মাইনাস আই কোথায় আছে বলো তো দেখি, মাইনাস আই কোথায় আছে বলো দেখি কে পারে, মাইনাস 90 ডিগ্রি, ভেরি গুড ইকরাম হাবিব, ভেরি গুড ভেরি গুড, ওকে ফাইন ফাইন ভেরি গুড, মাইনাস 90 ডিগ্রি, মাইনাস আই কোথায় থাকে, মাইনাসে থাকে এইখানে, এই যে এইখানে ওয়াই অক্ষের মানে কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে, এই যে মাইনাস 90 ডিগ্রি আই কিউব, মনে আছে তো, যারা ভুলে গেছে তোমাদের একটু মনে করাই দেই, অনেকে আছে যারা ভুলে গেছে, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই স্কয়ার, এটা হচ্ছে আই কিউব, আই স্কয়ারের মান মাইনাস 1, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, এই যে এইখানে এটা মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস π/2 শেষ। দেখো খেয়াল করে দেখো কত সুন্দর একটা ম্যাথ, আমি সিম্পলি লসাগু করছি, লসাগু করলে এই নিচেরটা উপরে উঠে যাবে, আই আই কাটা চলে যাবে, আই আই কাটা, বুঝতে পেরেছো? লসাগু করছি, লসাগু পারো না, কি সর্বনাশটা করছে, এই যারা লসাগু পারো না, এখন লসাগু কেমনে শিখাই, যে এটা লসাগু করতে হয় 1 প্লাস আই দিয়ে, তাহলে এখানে হবে 1 প্লাস আই, এখানে হবে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা, এই আই কাটা, এই আই কাটা থাকবে, এই নিচেরটা উপরে উঠে যাবে 1 প্লাস আই, মাইনাস দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস আই, প্লাস 1 মাইনাস 1 কাটা মাইনাস আই, মাইনাস আই এর মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। এই বোঝা গেছে নাকি বুঝতে পারোনি? এই আমি কি বেশি দ্রুত পড়াই ফেলি, আরো স্লো পড়াইতে হবে? 22 ব্যাচ এবং 21 ব্যাচে এই স্পিডে পড়াই, তো তোমাদেরকে তো আমি ডিটেল বোঝাই পড়াচ্ছি তাই না, 21 বা 22 ব্যাচে যতটুকু ডিটেল পড়াইছি তোমাদেরকে আরো বেশি ডিটেল পড়াচ্ছি, আরো বেশি ইন ডিটেল পড়াচ্ছি। আমি কি বেশি ফাস্ট পড়াই ফেলি নাকি আরো আস্তে পড়াইতে হবে? ঠিক আছে, শুরুতে 100, এখন লাইভে আছে 17 অনলি, ওই ফ্রি কোর্স যে, দাঁড়াও তৃতীয় অধ্যায় শেষ করে ফ্রি ক্লাস সব শেষ করে দিব, চতুর্থ অধ্যায় ফ্রিতে পড়াবো না, ফ্রিতে দিলে সবাই মর্যাদা দেয় না, তৃতীয় অধ্যায় শেষ করে, মানে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় তো শেষ, প্রথম অধ্যায় একটা পরীক্ষা নিব ভাবছিলাম, বাট শর্ট সিলেবাসে নাই, শুধু একটা প্রেশার দিয়ে তোমরা এর কলেজের পড়াগুলা পড়ো, ভাবছিলাম প্রথম অধ্যায় পরীক্ষা নিব, পরে ভাবলাম যে যেহেতু শর্ট সিলেবাস নাই ওটা প্রয়োজন পড়বে না, জাস্ট বেসিকটা কাজে লাগবে, কলেজে অনেকের প্রেশার চলতেছে, তো এখন প্রথম অধ্যায়ের উপর পরীক্ষা না নিয়ে যদি পরীক্ষা দিতে চাও ঈদের বন্ধে, ঈদের যখন কলেজ বন্ধ থাকবে বা কলেজ বন্ধ হইলে পরে প্রথম অধ্যায়ের পরীক্ষাটা নিব না, কারণ এক্সট্রা প্রেশার এখন নেওয়ার দরকার নেই ওটার জন্য। তৃতীয় অধ্যায় শেষ হইলে তৃতীয় অধ্যায়ের উপর বড় করে পরীক্ষা নিব, রিটেন এবং এমসিকিউ অনেক বড় করে পরীক্ষা নিব, কারণ এই অধ্যায় থেকে তোমার কলেজ পরীক্ষায় প্রশ্ন হবে, বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে, বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি বছর এখান থেকে 10 নম্বরের প্রশ্ন হবেই, বুঝতেছো? তৃতীয় অধ্যায় শেষ করে ফ্রি ক্লাস শেষ করে দিব, পরে চতুর্থ অধ্যায় পেইড কোর্সে নামাবো, তাইলে যারা টাকা দিয়ে এনরোল করবে ওরা ক্লাস করুক, নয়তো এই 4200 মানুষের মধ্যে লাইভে থাকে 17 জন, আর ফার্স্ট পেপার টাইটেনিয়াম বেচে 500 জনের মধ্যেই লাইভে থাকে 40 জন 50 জন, সেটাই ভালো। ওকে ঠিক আছে, চলো পরের ম্যাথ দেখি, পরের ম্যাথ। আচ্ছা, এটা যাওয়ার আগে জটিল সংখ্যার পোলার রূপ, জটিল সংখ্যার পোলার রূপ, জটিল সংখ্যার
পোলার রূপ খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষায় বিগত 5 বছর যাবত প্রত্যেক বছর আসে। জটিল সংখ্যার পোলার রূপ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বুয়েট এডমিশন টেস্ট। ভেরি দেখবা এই যে এইবার যে 21 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হবে, 21 ব্যাচের যে পড়াচ্ছি দেখবা 21 ব্যাচে চলে আসছে। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বুয়েট এডমিশন টেস্ট। বুয়েটে বিগত 4-5 বছর যাবত প্রত্যেক বছর এই টাইপ থেকে একটা প্রশ্ন হয়, জটিল সংখ্যার পোলার রূপ। দেখো জটিল সংখ্যার কার্তেশীয় রূপ x প্লাস iy, নর্মাল রূপ যেটা, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মনে আছে? একটু চিন্তা করে দেখো, এই যে এটা বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ। আমরা যদি কার্তেশীয় আকারে এটাকে প্রকাশ করি বিন্দু আকারে x, y, ওই যে একটা বিন্দু আকারে যখন প্রকাশ করি x প্লাস iy, এখান থেকে যদি আমি এখানে লম্ব আঁকি এবং এই মূল বিন্দুটা যোগ করি, তাহলে এইটাকে আমরা বলছিলাম r, মনে আছে? এবং এইটা ছিল থিটা, আর্গুমেন্ট, মডুলাস এবং আর্গুমেন্ট। পোলার রূপ মানে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, এই যে x এবং y এগুলো রিপ্লেস করা। দেখো আচ্ছা এখানে r লিখছি কেন? জটিল সংখ্যাকে তো z দিয়ে প্রকাশ করা হয়। আমি আজকে উল্টা পাল্টা লিখতেছি কেন বুঝলাম না। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দিয়ে, এই যে z ইকুয়ালস টু x প্লাস iy, আর হচ্ছে মডুলাস এবং থিটা হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা এখন এই যে এই বিন্দুটা যদি x, y হয়, এতটুকু কি হবে? এতটুকু হবে x, এতটুকু হবে y। বেসিক স্থানাঙ্ক জ্যামিতি ধরলাম এটা o, এই বিন্দুটাকে ধরলাম p, এই বিন্দুটাকে ধরলাম n। দেখো খেয়াল করে দেখো, ধরলাম মূল বিন্দু o আর জটিল সংখ্যার প্রতিরূপী যে বিন্দুটা x, y, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বিন্দুগুলোকে এভাবে প্রকাশ করি x, y দিয়ে। আর এই যে আমরা যে শিখলাম মডুলাস এবং আর্গুমেন্ট শিখলাম, এই যে এটা হচ্ছে মডুলাস আর এটা হচ্ছে থিটা, বাস্তব অক্ষের বা এক্স অক্ষ বলি বা বাস্তব অক্ষ বলি, ধনাত্মক দিকের সাথে যে কোণ, এটা হচ্ছে থিটা। তো এই ত্রিভুজ থেকে আর ইকুয়ালস টু কি লেখা যায়? দেখো তো এই ত্রিভুজ থেকে আর ইকুয়ালস টু কি লেখা যায়? আমি যদি এইভাবে লিখি, দেখো এই ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজ ও পিএন, ত্রিভুজ ও পিএন হতে আমাকে বলো তো এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কি লেখা যায় আর কস থিটা সমান কি লেখা যায়? এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তোমরা তো জানো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r। লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r। আর কস থিটা সমান কি? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r। এগুলা কিন্তু তোমাদের জানা উচিত, এগুলা কিন্তু তোমাদের জানা উচিত। দেখো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ y বাই r। ওকে ফাইন। cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ x বাই r, ভূমি বাই অতিভুজ x ডিভাইড বাই r। তাহলে ভাইয়া এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমি লিখতে পারি না y ইকুয়ালস টু r sin থিটা, এখান থেকে আমি লিখতে পারি না y ইকুয়ালস টু r sin থিটা, আর এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু r cos থিটা। যারা সরল রেখা পড়ে আসছে তোমাদের কাছে আরো সহজ লাগবে জিনিসটা, কারণ এই রূপান্তরগুলো সরল রেখায় আরো খুব ভালো মতো দেয়া আছে। অসুবিধা নাই, সরল রেখা পড়া না থাকলেও সমস্যা নাই, আমি তো একদম বেসিক সহই বোঝাচ্ছি। এই যে দেখো x ইকুয়ালস টু কি লেখা যায়? x ইকুয়ালস লেখা যায় r cos থিটা, x ইকুয়ালস লেখা যায় r cos থিটা, y ইকুয়ালস লেখা যায় r sin থিটা। মডুলাস এবং আর্গুমেন্টের মাধ্যমে প্রকাশ করলাম। এই যে এখানে r হচ্ছে মডুলাস, r হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। এটা আমরা খুব ভালো মতোই জানি, গত ক্লাসে এই জিনিসগুলো আমরা খুব ভালো মতোই শিখে আসছি। আচ্ছা এখন যদি আমি এই মানগুলো এখানে বসাই দিই, দেখো কি পাইছি? y ইকুয়ালস টু পাইছি r sin থিটা, x ইকুয়ালস টু পাইছি r cos থিটা। এখন যদি আমি এই মানগুলো এখানে রিপ্লেস করে দেই, দেখো কি হবে? জটিল সংখ্যাটার ফরম্যাট কেমন দাঁড়াবে? এই যে দেখো r এবং থিটা এই দুইটার মাধ্যমে প্রকাশ করা, এই যে এই বিন্দুটা r এবং থিটা এই দুইটার মাধ্যমে যে প্রকাশ করব এই জটিল সংখ্যাটাকে, এটাকেই বলে পোলার রূপ। কারণ সরল রেখা অধ্যায় তোমরা পড়ছো হয়তো, যারা আমার ফার্স্ট পেপার ব্যাচে আছে তোমরা খুব ভালো মতোই জানো এটা জটিল সংখ্যার কার্তেশীয় রূপ হচ্ছে x, y, পোলার রূপ হচ্ছে r, থিটা। সেই r এবং থিটা এই দুইটার মাধ্যমে জটিল সংখ্যাটাকে প্রকাশ করা কি বলা হয়? পোলার রূপ। তো দেখো বসাই দেই, x এর জায়গায় কি লিখবো? x এর জায়গায় লিখবো r cos থিটা, y এর জায়গায় লিখবো r sin থিটা। তাহলে কি হবে? z ইকুয়ালস টু হবে r cos থিটা
প্লাস আই, ওয়াইয়ের জায়গায় লিখব আর সাইন থিটা। এখন যদি আমি এখান থেকে একটা আর কমন নিই, আর কমন নিলে কি হবে? কস থিটা প্লাস আই, ও আর তো কমন নিয়ে নিছি, আই সাইন থিটা। এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। এইটাই জটিল সংখ্যার পোলার রূপ। জটিল সংখ্যার পোলার রূপ খুব সহজ জিনিস, কঠিন কিছু না। জটিল সংখ্যার পোলার রূপ তুমি একদম বেসিক থেকে বুঝো। যদি কোনো কারণে ভুলেও যাও, চিত্র এঁকেও যেন বের করে ফেলতে পারো পরীক্ষায়। কারণ এই চিত্রটা বোঝে না এরকম কোনো আছে ইন্টারমিডিয়েটে তুমি উঠছো, ত্রিকোণমিতি তো বেসিক ত্রিকোণমিতি তো সবাই পড়ে আসছো। এই চিত্রটা একে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখান থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে জটিল সংখ্যার যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে প্রকাশ এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বসায় দাও। এক্স এর মান এবং ওয়াই এর মান বসায় দিলে কি আসবে? এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আর কমন গেলে জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। খুব সহজ জিনিস, তাই না? অবশ্যই খুব সহজ জিনিস। এখন কথা হচ্ছে এই জটিল সংখ্যার পোলার রূপটাকে আরো সুন্দর একটা রূপে নেওয়া যায় অয়লারের সূত্র ব্যবহার করে। অয়লারের সূত্র ব্যবহার করে এইটাকে খুব সহজে কিসে নেওয়া যায়? অয়লারের সূত্র ব্যবহার করে এটাকে আরো সুন্দর একটা ফর্মে নেওয়া যায়। দেখো জটিল সংখ্যার পোলার রূপ কি পাইছি? জটিল সংখ্যার পোলার রূপ কি পাইছি? পোলার রূপে কি পাইছি একটু দেখো। পোলার রূপে পাইছি z ইকুয়ালস টু আর কমন গেলে cos থিটা প্লাস, দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা পাইছি। এখন কথা হচ্ছে একটা সূত্র আছে যেটা প্রমাণ এখন তোমাদের শেখার দরকার নাই, সেটা হচ্ছে অয়লারের সূত্র। এই সূত্রের প্রমাণ এখন তোমাদের শেখার দরকার নাই। অয়লারের সূত্র, বিজ্ঞানী অয়লারের একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখো ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে অয়লারের সূত্র। এটা অয়লারের সূত্র, এটা প্রমাণ এখন তোমাদের শেখা লাগবে না, শুধু সূত্রটা জানা থাকলেই হবে। তো অয়লারের সূত্রটা যদি আমি জটিল সংখ্যার পোলার রূপে ইউজ করি তাহলে কি হবে? দেখো z ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা সমান কি? ই টু দি পাওয়ার আই থিটা। এইটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ অয়লারের সূত্র ব্যবহার করে। এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ যদি তুমি অয়লারের সূত্র ব্যবহার করো। দুইটা ফরম্যাটে লেখা যায়, তুমি এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। এখন এইটা কিভাবে কেন শিখে রাখলাম? কারণ বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো এই ফরম্যাটে দেয়। তোমার একাডেমিক পরীক্ষায় বেশিরভাগ এইটা আসে, তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। বাট বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো এই ফরম্যাটে থাকে। দেখো অয়লারের সূত্র ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে অয়লার সাহেবের সূত্র। কার সূত্র? বিজ্ঞানী অয়লার সাহেবের সূত্র। এটা প্রমাণ এখন শেখার দরকার নাই। দেখো ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। এই সূত্র ইউজ করলে জটিল সংখ্যার পোলার রূপটা এই ফরম্যাটে যায়। আশা করি বোঝাইতে পেরেছি। ক্লিয়ার? ওকে, গুড। এই বুঝছো কিনা বলো? দাদা রেকর্ডেড ক্লাস নিচ্ছে, কে রেকর্ডেড ক্লাস নিচ্ছে? ভাইয়া 8:40 বাজে, আপনার না 9টায় কাজ আছে? হ্যাঁ 9টায় বেরোবো। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। ফাইন।
আশা করি বোঝাইতে পেরেছি, আশা করি বোঝাইতে পেরেছি। তো ঠিক আছে ভাইয়া, এখন যদি আমি তোমাকে বলি একটা খুব সহজ জটিল সংখ্যা z = 1 + i, আমি তোমাকে বললাম z = 1 + i, খুব সহজ একটা ফরম্যাট জটিল সংখ্যার। এটাকে পোলার রূপে কনভার্ট করো, এটাকে, এই জটিল সংখ্যাটাকে পোলারে কনভার্ট করো। কি করবা? এটাকে পোলারে কনভার্ট করো। তো পোলারে কনভার্ট করার জন্য কি লাগবে? আমরা কি জানি? পোলারে তুমি লিখবা, পোলারে সূত্রটা কি? r = cos θ + i sin θ। তুমি এইভাবেও লিখতে পারো, অথবা z = r(e⁻i⁻θ) এইভাবেও লিখতে পারো, যেভাবে খুশি তোমার, যেভাবে খুশি তুমি এইটাতেও লিখতে পারো, এটাতেও লিখতে পারো। z = r cos θ + i sin θ এইভাবেও লিখতে পারো, অথবা r(e⁻i⁻θ) এইভাবেও লিখতে পারো। তো এখানে তোমার আগে বের করতে হবে কি কি। দেখো, তোমাকে যখনই বলবে একটা জটিল সংখ্যাকে পোলার ফরম্যাটে নেও, তোমার বের করতে হবে কিসের মান? আর এর মান এবং থিটার মান। মানে কি? মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, মডুলাস এবং আর্গুমেন্ট, আর কিচ্ছু না। দেখো, অনেক স্টুডেন্ট মডুলাস এবং আর্গুমেন্ট বের করা পারে, কিন্তু পরীক্ষায় তুমি যদি বলো এটাকে পোলার ফর্মে নেও, সে পারবে না। সে জানেই না যে পোলার ফর্ম মানে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের মান বের করে এখানে বসায় দেওয়া। তুমি যদি এখানে আর এর মান বসায় দাও, এই যে আর এর মান এবং থিটার মান, এই দুইটার মান বের করে এখানে বসায় দিলেই তো কাজ শেষ। তোমাকে বলে তো এই জটিল সংখ্যাটা আর এর মান কত? এই জটিল সংখ্যাটা আর এর মান কত বলো? এই জটিল সংখ্যাটার আর এর মান কত? মডুলাস হবে √1² + 1² সমান মডুলাসের মান হচ্ছে √2। আর্গুমেন্টের মান কত? প্রথম চতুর্ভাগে tan ইনভার্স মডুলাস অফ y/x 1/1 মানে 1 মানে 45 ডিগ্রি বা π/4, 45 ডিগ্রি বা π/4, যেভাবে লিখো 45 ডিগ্রি বা π/4। তাহলে আমি যদি প্রথমটাতে বসাই, ধরো আমি z এর মান প্রথমটাতে বসাইলাম, কি হবে? আর এর মান কত? √2। আর এর মান হচ্ছে √2 cos θ cos 45 ডিগ্রি বা রেডিয়ানে বসাও। শোনো, রেডিয়ানটাই বেশি প্রেফার করে স্যাররা, ঠিক আছে? ডিগ্রির চাইতে রেডিয়ানটাই বেশি ইউজ করা হয়। তো তুমি ডিগ্রিতে ইউজ না করে, মানে বসায় না বসে রেডিয়ানে বসাবা, প্লাস আই, রেডিয়ানে বসাবা প্লাস আই সাইন π/4, আই সাইন π/4। বলো বুঝছো কিনা? আই সাইন π/4। মানে এটাকে যদি আমি অয়লারের ফরম্যাটে নেই, ধরো এইভাবে লিখলে হবে। এখানে অ্যান্সার রেখে দিলেও তুমি ফুল মার্কস পাবা, তুমি এখানে অ্যান্সার রেখে দিলেও ফুল মার্কস পাবা। এখানে যদি তুমি অ্যান্সার রেখে দাও, তুমি ফুল মার্কস পাবা, নো টেনশন। এখানে রেখে দিলেও ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নাই। এখানে রেখে দিলেও তুমি ফুল মার্কস পাবা। আর এটাকে তুমি যদি অয়লারের সূত্রে বসাইতে চাও, আর এর মান হচ্ছে √2 e⁻, কি সূত্র ছিল? i⁻θ, থিটার মান কত? π/4, শেষ। অয়লারের ফরম্যাটটা কি ছিল? অয়লারের ফরম্যাট ছিল এটা, r(e⁻i⁻θ), আর এর মান হচ্ছে √2 e⁻i, থিটার মান হচ্ছে π/4, শেষ। বলো, আমরা মডুলাস আর্গুমেন্ট সবাই শিখি, মডুলাস আর্গুমেন্ট সবাই শিখি, কিন্তু পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষায় আসে পোলার রূপে, এই টাইপে, তখন অনেকেই ভুলটা করি। পারা যাবে? ডিগ্রিতে দিলে কি মার্ক কাটবে? না, মার্ক কাটবে না। আরে ডিগ্রি রেডিয়ান দুইটাই তো কোণের একক, বাট এসআই একক হচ্ছে রেডিয়ান। ডিগ্রির এসআই একক কোনটা? রেডিয়ান। বুঝছো? কাটবে না, কাটবে না। বলো বোঝা গেছে কিনা? বলো বোঝা গেছে কিনা? পারা যাবে? ক্লিয়ার ভাইয়া? ভুল হয়েছে তাহলে? কোথায় ভুল হয়েছে? ওকে ওকে, ঠিক আছে। দেখছো কত সুন্দর ম্যাথ, পারবো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। পারলে তো ভালো। তাহলে এখন চলো বুয়েটের একটা ম্যাথ সলভ করি।
বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা ম্যাথ সলভ করি। আগে বুয়েট 16-17টা করাবো, আগে বুয়েট 16-17টা করাবো। চলো এটা পরে, এইটা পরে, এইটাও পরে, আগে 16-17। এই যে দেখো এটা বুয়েট 16-17তে আসছে। দেখো কি বলছে, 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i। এই জটিল সংখ্যাটাকে পোলার ফর্মে প্রকাশ করা হয়। দেখো প্রশ্নে বলেই দিছে আর cos থিটা প্লাস i sin থিটা এই আকারে প্রকাশ করো। এটা বুয়েট 16-17তে আসছে। অনেকে ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন দেখে ভাববে, মানে যারা পোলার ফর্ম পড়ে যায় নাই ওরা এটা দেখে ভাববে সর্বনাশটা করছে, এইটা আবার কি জিনিস। অনেকে এটা দেখে ভাববে সর্বনাশটা করছে, এইটা আবার কি জিনিস। অথচ কিছুই না, শুধু আর এবং থিটা এই দুইটার মান বের করে বসায় দিলেই কাজ শেষ। তুমি আর এর মান বের করবা, তুমি এই জটিল সংখ্যাটার মডুলাস বের করবা এবং আর্গুমেন্ট বের করবা, বের করে এখানে মান বসাই দিবা। খুবই সহজ জিনিস। তো এটা তো আমরা আজকে ক্লাসে শিখে আসলাম। এটার মডুলাস কেন বের করবো? দেখো এটার মডুলাস বের করার বুদ্ধি কি? ভগ্নাংশ আকারে থাকলে মডুলাস বা আর্গুমেন্ট বের করার বুদ্ধি কি? নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা, নিচেরটার অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ। 1 - 3i এর অনুবন্ধী হচ্ছে 1 + 3i। দেখো কত সহজ ম্যাথ। নিচেরটার অনুবন্ধী জটিল হচ্ছে 1 + 3i, এটা দিয়ে উপরে নিচে গুণ করে দাও। গুণ করে এখন নিচে হবে a² - b², a² - b², উপরে হবে 1 1 1 প্লাস 3i প্লাস 2 1 2i প্লাস 3 2 6i²। তারপর কি হবে 1 - 9i², উপরে হবে 1 প্লাস 3 2 5i প্লাস 6i², i² এর মান -1, i² এর মান হচ্ছে -1, প্লাসে মাইনাসে -6 হয়ে যাবে। আর নিচে i² এর মান হচ্ছে +1, সরি -1, মাইনাসে +9 হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে +9। দেখো i² এর মান -1, মাইনাসে হয়ে গেছে +9, মাইনাসে হয়ে গেছে +9, আর এখানে i² এর মান -1, প্লাসে মাইনাসে -6। কি আসতেছে? নিচে আসতেছে 10, উপরে আসতেছে -5 প্লাস 5i, -5 প্লাস 5i, 5 দিয়ে ভাগ করে দাও 2, এখানে -1 প্লাস শুধু i। এটাকে কি লেখা যায়? এটাকে এইভাবে লেখা যায় -1/2 প্লাস i/2, অথবা এইভাবে লেখা যায়। দেখো এখানে লেখা যায়, এইভাবে লেখা যায় -1/2 প্লাস 1/2i। এই যে এই দেখো কত সুন্দর ফরম্যাট, কত সুন্দর ফরম্যাট। দেখো -1/2 প্লাস 1/2i, এটার মডুলাসের মান কি হবে? এটার মডুলাসের মান হবে √ওভার x², -1/2 কে স্কয়ার করলে -7 প্লাস 1/4, প্লাস 1/4 প্লাস এখানে 1/2 কে স্কয়ার করলে প্লাস 1/4, কি হবে 1/√2। মডুলাসের মান হবে 1/√2, কারণ এটা যোগ করলে হবে 2/4, মানে 1/2, বর্গমূল করে দিলে 1/√2। থিটার মান এটা কোন চতুর্ভাগে বলো দেখি? এটা কোন চতুর্ভাগে? x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। y এর মান হচ্ছে হাফ, x এর মান হচ্ছে -হাফ। মডুলাসের মধ্যে প্লাসই হয়ে যাবে, এটা হবে 1, মানে পাই মাইনাস কাটাকাটি গিয়া 1 45 ডিগ্রি, পাই মাইনাস পাই/4 সমান 135 ডিগ্রি। কি হবে 135 ডিগ্রি, মানে বিয়োগ করে দিলে কি হবে? এখানে দেখো এটা বিয়োগ করে দিলে হবে, আচ্ছা নিচে লিখি, এটা বিয়োগ করে দিলে হবে 3π/4, 3π/4। দেখো কত সুন্দর জিনিস। আর এর মান পাইলাম 1/√2, আর এর মান পাইলাম 1/√2, থিটার মান পাইলাম 3π/4, থিটার মান পাইলাম 3π/4। খেয়াল করে দেখো থিটার মান পাইলাম 3π/4। এই জিনিসটা তো শুধু মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। তোমাকে যদি বলতো এই জটিল সংখ্যাটা দিয়ে বলতো এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, তাহলে পরীক্ষায় সবাই পারবে। বাট খালি বলছে এই আকৃতিতে প্রকাশ করো, এটাই অনেকেই পারবে না। অথচ এটার অ্যান্সার কি? খালি এখানে মান বসাই দাও, আর এর জায়গায় বসা 1/√2, আর এর জায়গায় বসা 1/√2 cos থিটা, এটা হচ্ছে পোলার ফর্ম থিটা, cos
3π/4 প্লাস i sin থিটা 3π/4। এই যে এখানেই অ্যান্সার, আর কিচ্ছু করতে হবে না, এইটাই অ্যান্সার। দেখো এইটাই অ্যান্সার, পারা যাবে কিনা বলো। দেখো 1/√2 cos থিটার মান 3π/4 i sin 3π/4, এটাই অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। বলো পারা যাবে কিনা। এরপরেও যদি না পারো তাহলে কেমনে পারবা? এখন পরীক্ষায় যদি একটু ঘুরায় দিত, যে এইভাবে না দিয়ে তোমাকে বললো যে এইভাবে প্রকাশ না করে এইভাবে বললো যে r⁻i θ, এইভাবে প্রকাশ করো, একই তো কথা। এইটাও পোলার ফর্ম, এটাও পোলার ফর্ম। এইভাবে প্রকাশ করলে কি হইতো? 1/√2 e⁻i থিটার মান হচ্ছে 3π/4। দেখো তোমাকে যদি বলতো এই ফরম্যাটে প্রকাশ করো, আর এর মান 1/√2 e⁻i θ, থিটার মান 3π/4, বলো বুঝছো কিনা? দেখছো অবস্থা? এই ম্যাথ বুয়েটে দে, মানতে পারলাম না। তুমি মানো আর না মানো, এগুলাই আসবে। এগুলা পারলেই তুমি চান্স পাবা, এগুলা না পারলে চান্স পাবা না। ওকে, ঠিক আছে। এখন এইটা বাড়ির কাজ, এই যে এইটা বাড়ির কাজ, দেখি কে কে পারে। এটা আমি করে দিব না। আজকে ক্লাস এ পর্যন্ত। এই যে এটা বুয়েট 17-18-তে আসছে, প্রত্যেক বছর এই টাইপের ম্যাথ বুয়েটে আসে, প্রত্যেক বছর এই টাইপের ম্যাথ একটা বুয়েটে আসে। এই দেখো প্রশ্নে বলছে r⁻i θ, এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে। আরে এটা ভয় পাওয়ার কি আছে? প্রশ্নটা লিখো, আর মানে হচ্ছে মডুলাস, থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। আর মানে হচ্ছে মডুলাস, থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। এই যে দুইটা জটিল সংখ্যা একসাথে, এই যে এখানে দুইটা ভগ্নাংশ একসাথে যোগ আকারে আছে, অসুবিধা কি? আমি বলে দেই। এই যে প্রশ্নে বলছে r⁻i θ সমান এইটা হইলে আর এর মান এবং থিটার মান বের করো। মানে এইটার মডুলাস এবং আর্গুমেন্ট তোমাকে বের করতে বলছে, সিম্পলি মডুলাস এবং আর্গুমেন্ট। তো তুমি প্রথমে কি করবা? এই যে এটাকে লসাগু করে দিবা, 2 + 3i × 1 + 2i। লসাগু করবা। এই লসাগু করে তো পারো আশা করি, নাকি তোমরা লসাগু করতে পারো না? আমি ধরে নিচ্ছি তোমরা লসাগু করতে পারো। লসাগু করলে লাস্টে এটা আসবে, আমি লিখে দিই। এটা গুণ করবা, লসাগু করে এখানে যেটা আসবে সেটা লিখবা, লিখে গুণ করবা। লসাগু করার পর এটা আসবে -6 + 9i, -6 + 9i / 8 - এইটা আসবে। লসাগুটা করবা সিম্পলি, লসাগুটা করার পর এইটা আসবে। এখন এইটাকে আসার পরে বাকিটা তো আগের মতোই, নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ, নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। এটা তো বলে দেওয়া লাগে না, এখন তো একদম হুবহু আগের ফরম্যাট, হুবহু আগের ম্যাথ। দেখো তুমি খালি লসাগু করবা, লসাগু করলে এটা হবে, এটা 1 - 2i, এটা 1 - 2i, এখানে অ্যাপোস্ট্রফি হবে না, এটা ভুলে দিছে। দেখো আমি প্রশ্নটা বলি, প্রশ্নটা হচ্ছে 3 + 2i/2 + 3i + 1 + 5i / 1 - 2i, এখানে অ্যাপোস্ট্রফি হবে না, এটা অ্যাপোস্ট্রফি ভুলে দিছে। এখন এইখানে গুণ করে দিবা, লসাগু করবা। লসাগু করলে এখানে হবে এটা বাদ, এই এটা তো প্লাস না, এটা তো মাইনাস। দেখতে আমি তো ভুল করে বসে আছি, লসাগু করলে এটা প্লাস করতে আসলো। এই যে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, দেখো এখানে মাইনাস, আমি দেখে প্লাস লিখে ফেলছি। খেয়াল করে দেখো, এখানে আছে মাইনাস, আমি ভুলে প্লাস লিখে ফেলছিলাম, তোমরা ঠিক করে নাও। লসাগুটা করবা, লসাগুটা করলে এখানে হবে 3 + 2i × 1 - 2i প্লাস এখানে হবে 1 + 5i × 2 + 3, এটা গুণ করবা, 2 + 3i গুণ করলে এটা আসবে। উপরে নিচে গুণ করলে i² এর মান বসাবো -1, i² এর মান বসাবো -1, গুণ করলে i² এর জায়গায় -1 বসলে এটা আসবে। তারপরে যে এই ফরম্যাটে যখন চলে আসবে, এই ফরম্যাটে আসলে তো আমরা সবাই জানি নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ, লাস্টে আসবে, আমি বলে দিচ্ছি, লাস্টে আসবে -57 + 66i / 65
ডিভাইডেড বাই 65, এইটা আসবে, এইটা আসবে। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি, এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? এটাকে ভেঙে এইভাবে লেখা যায়, -57/65 প্লাস 66/65, এই যে কাজ হয়ে গেছে। দেখো, আমরা জানি নিচেরটার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করলে এই যে এই সংখ্যাটা এবং তার অনুবন্ধী গুণ করে বাস্তব সংখ্যা হয়ে যাবে। যে কোনো জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে সেটা বাস্তব সংখ্যা হয়ে যায়। এই যে এখন তো আগের কাজ আমি করেই দিয়ে দিই, দেখো করেই দিয়ে দিই। আর এর মান কি হবে? √x² + y² -57/65 হোল স্কয়ার প্লাস 66/65 হোল স্কয়ার। এটাকে স্কয়ার করবা, এটা স্কয়ার করলে আসবে 3/√5, স্কয়ার করে রুট করলে আসবে 3/√5। আর এটা কোন চতুর্ভাগে আছে? এটা কোন চতুর্ভাগের বিন্দু? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু। ভুজ নেগেটিভ, দেখো ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু। θ = -π প্লাস tan ইনভার্স, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র। এই মাইনাস পাই কেন? দ্বিতীয় চতুর্ভাগে তো পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, 66/65 -57/65। কাটাকাটি করো, কাটাকাটি করলে অ্যান্সার হবে পাই মাইনাস 65 কাটা 66 57, 3 দিয়ে ভাগ যায়, মাইনাস হয়ে যাবে প্লাস, মডুলাসের মধ্যে মাইনাস হয়ে যাবে প্লাস, 65 কাটা 3 দিয়ে ভাগ করলে 22/19, 22/19, দ্যাটস দ্য অ্যান্সার। এই পর্যন্ত করতে পারলেই তুমি এই ম্যাথে 10-এ 10, এই পর্যন্ত করতে পারলেই তুমি এই ম্যাথে বুয়েটে 10-এ 10 পাবা, 10-এ 10 পেয়ে যাবা, শেষ। থিটা এর মান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 22/19, পাই মাইনাস tan ইনভার্স 22/19। দেখো এই যে পাই মাইনাস tan ইনভার্স 22/19, পাই মাইনাস tan ইনভার্স 22/19, এটা অ্যান্সার। থিটার মান, এটা হচ্ছে থিটা এর মান, আর মডুলাসের মান হচ্ছে 3/√5, 3/√5। দেখো 3/√5, এটা এখান থেকে এইদিকে লিখছি, শেষ। কোনো কিছুই না ভাই, এটাকে লসাগু করতে পারতে হবে। যে কোনো একটা সংখ্যাকে লসাগু করা 9 10-এ শিখে আসছো, এখানে তোমাকে আমি লসাগু শিখাবো না। এই যে এইটাকে লসাগু করলে কি হবে এটা আমি তোমাকে শিখাবো না। নিচের দুইটা গুণ করবা, গুণ করলে আসবে 8 - i, উপরের গুলো গুণ করবা, গুণ করলে আসবে -6 + 9i। এখানে গুণ করার পর i² আসবে, i² এর জায়গায় বসিয়ে দেবা -1, i² এর জায়গায় বসিয়ে দেবা -1। এখানে আসার পর নিচেরটার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ, শেষ। পারা যাবে? এত বড় অঙ্ক অল্প জায়গায় কিভাবে করে বুয়েটে? অল্প জায়গায় করতে হয়। বুয়েট ভর্তি পরীক্ষায় এতটুক জায়গা থাকে, পেজটাকে এইভাবে 3টা ভাগ করে নিতে হয়, নর্মালি 3টা অথবা 2টা। যাদের হাতের লেখা বড় তারা এইভাবে 3টা ভাগ করে, তারপরে এখানে লিখে, এখানে লিখে, এখানে লিখে, এখানে লিখে, এখানে এইভাবে লিখে। আমি হাতের লেখা ছোট করে লিখে অভ্যাস করছিলাম, বুয়েট ভর্তি পরীক্ষার আগে ছোট করে লেখার অভ্যাস করছিলাম। আমি এই যে প্রত্যেকটা পেজে একটা দাগ দিয়ে নিছি, দাগ দিয়ে এদিকে লিখছি, এদিকে লিখছি, এইভাবে লিখে আটাই ফেলছিলাম। তো ঠিক আছে, এই ম্যাথের জন্য মাত্র 3 মিনিট টাইম, হ্যাঁ 3 মিনিট করেই থাকে। ওকে ঠিক আছে। এরপরে এইটা SW দিব না, এটা আমি নেক্সট ক্লাসে করে দিব না, আমি নেক্সট ক্লাসে এটা করে দিব না, সমস্যা নেই। আজকে ক্লাস এই পর্যন্তই, আজকে ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এবং যেগুলো করতে বলছি এগুলো বাড়ির কাজ, এবং আজকে রাতে অথবা কালকে সকালে আমি এখন বাইরে যাব, আমার 9টায় একটা কাজ আছে, এই জন্য আমি এখন বেরোবো। বাড়ির কাজ আমি কালকে সকালের মধ্যে পোস্ট করে দেব গ্রুপে। অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিব এবং কেতাবউদ্দিন স্যারের বই থেকে। প্রথম 3 ক্লাসে যা পড়াইছি, প্রথম 3 ক্লাসে আসলে খুব কম পড়াইছি, কারণ প্রথম 2টা ক্লাস একদম পিওর বেসিক ছিল। আজকে ক্লাস থেকে আমরা টাইপ ওয়াইজে ঢুকতেছি। প্রথম 3 ক্লাসে যা পড়াইছি তার উপর বাড়ির কাজ দিব অসীম কুমার শাহ স্যারের বই থেকে এবং কেতাবউদ্দিন স্যারের বই থেকে। যারা আমার ফার্স্ট পেপার টাইটানিয়াম ব্যাচে আসো তোমরা জানো বিষয়টা, আর যারা জানো না তাদেরকে বলে রাখি, আমি অসীম কুমার শাহ স্যারের বই এবং কেতাবউদ্দিন স্যারের বই
এই দুইটা বই থেকে বাড়ির কাজ দিব, একদম ছবি তুলে দিয়ে দিব কোন কোন ম্যাথগুলো করতে হবে। আর তোমাদের যাদের কাছে অন্য বই ফলো করো, যারা অন্য বই ফলো করো, কোনো সমস্যা নাই, তোমরা দেখবা যে আমি যে বাড়ির কাছে দিছি ওখানে কোন কোন টাইপের ম্যাথগুলো দিছি। যেমন আজকে ক্লাসের পরে অবশ্যই মডুলাস নির্ণয়, আর্গুমেন্ট নির্ণয়, এই ম্যাথগুলো বাড়ির কাজ থাকবে। তো এই ম্যাথগুলো তুমি তোমার বই থেকে করে ফেলবা। ঘুরে ফিরে 90% ম্যাথ সব বই একই রকম, খালি একটু 5 to 10% আলাদা। কাজে বই কোনো ফ্যাক্টর না, আমরা সকল টাইপ কভার করব। সকল টাইপ কভার করে পড়াটা জরুরি। যে কোনো বই থেকে পড়ো, কোনো সমস্যা নেই। বাট অসীম কুমার শাহ স্যার এবং কাতাবুদ্দিন স্যার এই দুইটা বই বাজারে বেস্ট বলা যায় আমার মতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দাদা কয়টা লেকচার হবে? জটিল সংখ্যা অধ্যায়ে আনুমানিক 8টা লেকচার হবে। 22 ব্যাচে এই অধ্যায়টা 6 ক্লাসে পড়াইছিলাম। তোমাদের কন্টেন্ট আরও বেশি, মানে ওদেরকে যেই ম্যাথগুলো করাইছি তোমাদেরকে আরও অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করাবো। তো তোমাদের মিনিমাম 8 ক্লাস লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসের স্লাইড কিছুক্ষণ পরেই আপলোড হয়ে যাবে এই ফিচার সেকশনে। শোনো, সকল কিছু ক্লাসের লিঙ্ক, লেকচার স্লাইডের লিঙ্ক সব কিছু কিন্তু এই গ্রুপের ফিচার সেকশনের 1 নাম্বার পোস্টে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। তুমি ওই ফিচার্স সেকশনে গিয়ে প্রথম পোস্টটা খুঁজলেই পেয়ে যাবা। আজকে ক্লাসের স্লাইডও 5 মিনিটের মধ্যেই ওখানে এডিট করে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, টাটা।